কে রে বাবা, সেই তো কবে থেকে বলছি একটা বিয়ে কর, একটা বিয়ে কর, কিন্তু তুই তো বিয়ে করছিস না বাবা। দেখ তো আমার বড় বৌমাটা কত সুন্দরভাবে সংসারটাকে গুছিয়ে রেখেছে। তা তোর জন্যও একটা ভালো দেখে মেয়ে দেখি, লাল টুকটুক মেয়ে দেখে তোর সাথে বিয়ে দিয়ে দেবো রে বাবা। দেখো মা, তোমাকে আমার বিয়ে নিয়ে ভাবতে হবে না। আর এমনিতে এখন আমি বিয়ে করতে চাই না, কিছুদিন পরই বিয়ে করব। আর আমি একটা মেয়েকে পছন্দ করি, ভালোবাসি, আমি করলেই তাকেই বিবাহ করব মা। এ কি বলিস রে বাবা, তুই মেয়ে পছন্দ করে রেখেছিস? ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই, তা বিয়েটা করে নিয়ে আয়। আর কতদিন এমনভাবে থাকবি বল তো? তোরও তো বয়স হচ্ছে। আর নিয়ে আয় তো দেখি আমার বাড়ির লক্ষ্মীকে, আমিও দেখতে চাই আমার বাড়ির লক্ষ্মীটা কে। আর আমার এত সুন্দর ছেলের সাথে আমার নিশ্চয় একটা লাল টুকটুকে মেয়ের সাথে বিয়েই হবে নিশ্চয়ই তোর। দেখো মা, তুমি যদি ভালো মেয়ের সাথেই আমাকে দেখতে চাও, তাহলে এইসব গায়ের রং টং ছাড়ো তো মা। গায়ের রং দিয়ে কি হবে বলো তো? গায়ের রং দিয়ে বিচার করো না। মানুষের গায়ের রং কতদিন থাকবে, কিন্তু মানুষের মন যদি ভালো হয় সেটা কিন্তু সারা জনম থেকে যাবে মা। আর তোমার সেবা ধর্ম খুব ভালোভাবে করবে। জানি রে বাবা, জানি মানুষের গায়ের রং দেখে বিচার করা একদম উচিত কাজ না। মানুষের মন হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে বাবা, তুই যাকে ভালোবাসিস তাকে সুন্দরভাবে বিয়ে করে নিয়ে আয়। তবে মা, এখন আমি তোমাকে বলে দিচ্ছি, এখন আমি বিয়েটা করতে পারবো না। আর কিছুদিন অপেক্ষা করো, আমি অবশ্যই বিয়ে করব। কিন্তু এখন বললে আমি এত হুড়পাড় করে বিয়ে করতে পারবো না, বুঝেছো মা? ঠিক আছে বাবা, তুই তো অনেক জেদি, তুই তো আমার কথা শুনবি নি। কিন্তু দেখ বাবা, তোকে অনেক আদর করে মানুষ করেছি, যাতে বেঁচে থাকতে থাকতে তোর বিয়েটা দেখে যেতে পারি, সেরকমভাবে করিস রে বাবা। তোর বউটা দেখার যে অনেক শখ আছে। শোন বাবা, একটু তাড়াতাড়ি বিয়ে করে নিস, আবার যেন বেশি দেরি করে নিস নি রে বাবা। আচ্ছা ঠিক আছে মা, আমার কাজের অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন তাহলে আমি আসি। তারপর বিজয় তার মায়ের সাথে এমনভাবে কথা বলে সে কাজে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ 2 মাস কেটে যায়। তারপর বিজয় হঠাৎ একদিন সে বিয়ে করে বাড়িতে চলে আসে। কে রে বাবা, এই কালো পেতনিটাকে তুই কোথায় থেকে ধরে নিয়ে আসলি বল তো বাবা? মা, এইসব তুমি কি বলছো বলো তো? এমনভাবে তুমি ওকে কেন বলছো? ও কালো পেতনি না, ও হচ্ছে আমার বউ। আমি ওকে বিয়ে করেছি। আর এটা হচ্ছে তোমার বৌমা মা, ছোট বৌমা। কি বলছিস খোকা? তুই বিয়ে করেছিস? আর দেখে দেখে এই কালো পেতনিটাকে বিয়ে করে নিয়ে এসেছিস? না না না, এই মেয়েকে আমি কখনোই মেনে নেব না। এরকম একটা আমার সুন্দর ছেলের সাথে এই কালো মেয়েকে একদম মানায় না। তাই বলছি বাবা, তুই ওকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখান থেকে গিয়ে ছেড়ে দিয়াই বাবা। এই মেয়ে তোর উপযুক্ত নয় রে বাবা, উপযুক্ত নয়। মা, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি একটা মেয়েকে পছন্দ করি, ভালোবাসি, আর তাকেই বিয়ে করতে চাই। আর আজ যখন তাকে বিয়ে করেছি, আর তুমি এমন কথা বলছো, আর তুমি গায়ের রং দেখে এমন করছো মা? ওই দিন তো তুমি আমাকে বলেছিলে যে গায়ের রং দেখে কিছুই হয় না। তাহলে তাহলে আজকে তুমি এমন ব্যবহার কেন করছো মা? আমি তো ভেবেছিলাম তুই আমার সাথে হাসি ঠাট্টা করছিলিস, সেই কারণে তো আমি বলেছিলাম যে গায়ের রং দেখে কিছুই হয় না। তা বলে তুই তো পুরো কালো মোষকে উঠিয়ে নিয়ে চলে এসেছিস বাবা। এত কালো কে পছন্দ করবে রে? দেখ বাবা, এই মেয়েকে আমি মানি না, মানি না, মানি না। দেখ বাবা, তুই এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে ফিরে দিয়ে আয় বাবা। এই মেয়েকে আমি আমার বাড়িতে রাখবো না রে, বলে দিচ্ছি বাবা। হ্যাঁ ভাই, একটা কথা বলি, মায়ের কত স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, তোমাকে একটা সুন্দর লাল টুকটুকে মেয়ে দেখে বিয়ে দেবে, কিন্তু তুমি শেষমেশে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললে কেন ভাই? তোমার কি আর কোনো মেয়ে কপালে জুটতো না? দেখে দেখে এমন একটা মেয়েকে তুমি ধরে নিয়ে আসলে, যাকে নিয়ে পাড়ায় বেরোনো যাবে না, বেরোলেই মানুষ সব ছি ছি করবে, 2-4 কথা শোনাবে। বৌদি, তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের গায়ের রং নিয়ে বলছো? ছি ছি বৌদি, আমি এটা কখনো ভাবতে পারিনি। দেখো মা, একটা কথা বলে দিই, যদি এর গায়ের রং নিয়ে তোমাদের অসুবিধা হয় হলে হতে পারে, কিন্তু আমি একে কখনো ছাড়বো না। আর ছাড়ার জন্য একে আমি বিয়ে করিনি, বুঝেছো? মা, আমার গায়ের রং কালো তো আমি কি করব বলো? ভগবান তো আমাকে এরকমভাবেই পাঠিয়েছে। কিন্তু বিশ্বাস করুন মা, আমি আপনাদেরকে খুবই ভালো রাখবো, কখনো আপনাদেরকে কোনো অসম্মান কিংবা কষ্ট দেব না মা। একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন। দেখ খোকা, একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই কালো পেতনিটাকে বলে দে সে যেন আমার সাথে না কথা বলতে আসে।
আমি তার সাথে কথা বলতে চাই না। আর যদি একবার দেখেছি আমার সাথে জোর করে করে কথা বলতে আসছে, তখন ওর একদিন কি আমার একদিন খোকা, বলে দিচ্ছি। সরলার এমন কথা শুনে নতুন বউ মালার অনেক কষ্ট লাগে, কারণ তার গায়ের রং এত কালো ছিল যে কেউ পছন্দ করতো না। এমনভাবে দুদিন কেটে যায়। তবে ছোট বৌমা মালা সে তার শাশুড়ি মায়ের জন্য চা নিয়ে যায়। তখন তার শাশুড়ি মা বলতে থাকে, মা, আমি আপনার জন্য সকাল সকাল গরম গরম চা বানিয়ে নিয়ে এসেছি, আপনি দেখুন খান না, খুব ভালো লাগবে মা। এই কালো পেতনি, সকাল সকাল আমার ঘরেতে কে আসতে বলেছে চা নিয়ে? আদি খেতা দেখাতে এসেছো নাকি? যা বলছি এক্ষুনি আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যা। সকালবেলা উঠে তোর মুখটাই দেখে নিলাম, সারাদিন এবার আমার খারাপ যাবে। কেন সকাল সকাল তোর মুখটা আমাকে দেখাতে এলি বল তো দেখি? চলে যাই এখান থেকে। আমি কি তোকে বলেছিলাম যে আমার জন্য চা নিয়ে আসতে? হ্যাঁ? না মা, আপনি আমাকে চা নিয়ে আসার কথা বলেননি, কিন্তু তবুও আমি নিয়ে এসেছি। এই বাড়ির যে আমি ছোট বউ, আমারও তো কিছু কর্তব্য আছে মা, তাই জন্য তো নিয়ে আসলাম। কিন্তু মা, আপনি আমার সাথে এমন কেন ব্যবহার করছেন? আমার গায়ের রং কালো বলে আপনি এমনভাবে আমাকে ছোট চোখে দেখছেন। মা, গায়ের রং দেখে কাউকে এমনভাবে বিচার করবেন না মা। দেখ, সকাল সকাল আমি তোর মুখ থেকে কোনো জ্ঞানের কথা শুনতে চাই না। আমি তোকে সোজা সাপটা বলে দিয়েছি, তোর মুখ দেখা আমার পাপ, ঠিক আছে? তোর মুখ আমি দেখতে চাই না। আর হ্যাঁ, তোর হাতের কোনো জিনিস আমি খাবো না, বলে দিচ্ছি। আর তখন সেখানে বড় বৌমা চা নিয়ে চলে আসে। মা, সংসারের সব কাজ সারতে সারতে আপনার জন্য চা আনতে আমার দেরি হয়ে গেছে মা, ক্ষমা করবেন মা। নিন নিন, তাড়াতাড়ি খেয়ে নিন। কিন্তু মা, এই মেয়েটা এই ঘরে কি করছে? এই মেয়ে আমার জন্য সকাল সকাল চা নিয়ে এসেছে। আমি কতবার বলেছি এই মেয়ের হাতে খাবো না, তবু কেন আমার জন্য চা নিয়ে আসলো তা কে জানে। শোনো মেয়ে, তোমার আমি বলে দিচ্ছি, আমার জন্য তোমাকে কোনো কিছু করতে হবে না। তুমি তোমার ঘরে চুপ করে থাকবে, আর তোমার এই মুখখানা বদন নিয়ে আমার সামনে কখনো আসবে না, বলে দিচ্ছি। শোনো মেয়ে, তোমাকে আমি বলি, মা যখন তোমাকে এত বারবার বলছে যে তুমি মায়ের সামনে আসবে না, তাহলে বাসো কেন বলো তো? এমনভাবে কথা শুনতে কি তোমার ভালো লাগে? তাহলে আসছো কেন এখানে? আর যদি এইসব অপমান সহ্য না হয়, তাহলে এখান থেকে চলে যাচ্ছ না কেন? চলে যাও না নিজের বাড়িতে। কিন্তু দিদি, আমি তো চলে যাওয়ার জন্য এই বাড়িতে আসেনি। আমি যে আপনার ভাইকে বিয়ে করেছি, তাহলে আপনারা সবাই আমার সাথে এমন ব্যবহার করছেন, এটা কিন্তু অন্যায় হচ্ছে আমার সাথে। কিন্তু কেন করছেন এমনভাবে? আমিও তো একটা মানুষ। আমার গায়ের রং যদি ঈশ্বর এমনভাবে কালো করে পাঠিয়ে দেয়, তাতে আমার কী দোষ আছে? আমি যখন থেকে জন্ম নিয়েছি এমনই কালো জন্ম নিয়েছি। এই নয় তো যে আমি আগে সুন্দর ছিলাম তারপর কালো হয়ে গেছি, এটা তো কখনোই না। তাহলে আপনারা এমনভাবে কেন বলছেন? ঈশ্বর যাকে যেমনভাবে পাঠিয়েছে তাকে সেটা মেনে নিতে হবে। আর আমি আমার গায়ের রংটাকে মেনে নিয়েছি, ভালোবাসি। তাহলে আপনাদের এখানে কোথায় অসুবিধা? দেখ মেয়ে, আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে? শুধু খালি তোকে এটাই বলবো, তুই আমাদের সামনে আসবি না। বাড়ির সকলের ব্যবহারে মালা অনেক কষ্ট পেত, কিন্তু এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। বড় বৌমা, তুমি কি বলতে পারবে আমার সেই গোলাপি কালার শাড়িটা কোথায় আছে? আমি খুঁজে পাচ্ছি না। মা, তুমি কি দেখেছো নাকি কোথাও আছে কিনা? মা, আপনার গোলাপি রঙের শাড়ি তো আমি জানি না কোথায় আছে। একটা কাজ করুন মা, একটুখানি ভালোভাবে ঘরটা খুঁজে দেখুন, যদি পেয়ে যান তো। না না বৌমা, কোথাও নেই। আমি অনেক জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই শাড়িটা। কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। আর ঠিক সেই সময় ছোট বৌমা মালা সেই শাড়িটা নিয়ে চলে আসে, আর তখন তার শাশুড়ি মাকে বলতে থাকে, মা, এই শাড়িটা কি আপনার শাড়ি? এই তো আমার শাড়ি। এই শাড়িটা তুই কোথায় নিয়ে গেছিলিস বল? এখন থেকে তুই আবার চুরি করতেও শিখেছিস? ছি 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 ছি, এটাই তো আশা করা যায় তোর কাছ থেকে। না মা, আমি চুরি করিনি। যখন আপনি চিৎকার চেঁচামেচি করছিলেন শাড়ির জন্য, তখন আমি ছাদের উপর গিয়ে উঠে দেখি যে আপনার শাড়িটা শুকাচ্ছিল, তাই জন্য তো আমি তুলে নিয়ে আসলাম মা, আমি চুরি করিনি। থাক থাক কালো পেতনি, তোর কথা শুনেই বুঝতে পারছি তুই অনেক বড় সড়ো মিথ্যেবাদী। শোন, একটা কথা বলি, যখন দেখলি আমি চিৎকার চেঁচামেচি করছি শাড়ির জন্য, তখন তুই সুরসুর করে এই শাড়িটা বের করে নিয়ে আসলি। এটা আমি জানি না? আমি তো একটু আগে ছাদে গিয়ে দেখেছি, কিন্তু কোনো শাড়ি শুকাচ্ছিল না। তাহলে তুই, তোর চোখে কি করে পড়লো শাড়ি ওখানেই শুকাচ্ছে? হ্যাঁ,
এই যে মেয়ে, তুমি তো বলতে পারতে, তোমার যখন এত শাড়ির দরকার ছিল আমাকে বলতে পারতে, আমি তো আমার ভাগের শাড়ি তোমাকে কিছু দিয়ে দিতে পারতাম, সেই সব শাড়িগুলো পরতে। মায়ের শাড়ি এমনভাবে চুরি করার কি দরকার ছিল? না না দিদি, দোহাই তোমার, এমনভাবে বলবে না। আর যথেষ্ট পরিমাণে শাড়ি আমার কাছে আছে, আমি কোনো শাড়ি চুরি করিনি। আমি ছাদের ওপর গিয়ে দেখেছি শাড়িটা শুকাচ্ছিল, আমি ভেবেছি হয়তো মা এই শাড়িটাই খুঁজছে, তাই জন্য তো আমি তুলে নিয়ে আসলাম। আমার কোনো দায়বদ্ধ নেই যে আমি সবার শাড়ি চুরি করে বেড়াবো। বড় বৌমা, এই কালী পেতনির সাথে তুমি আর মুখ লাগিও না। ওকে দেখলেই বোঝা যায় ও সব থেকে বড় একটা চোর। আমার তো মনে হচ্ছে ওদের বংশের সবাই চোর। মা, আমি কোনো অন্যায় করিনি, তবু আপনারা আমার ওপর মিথ্যে বদনাম দিচ্ছেন, তাও আবার বংশ ধরে কথা বলছেন। মা, আমার বংশ নিয়ে এমনভাবে কথা বলবেন না মা। আমার বংশ সম্পর্কে তো আপনারা কিছুই জানেন না, তাহলে কেন এমনভাবে বলছেন? দেখো মেয়ে, তোমাকে একটা কথা বলছি, এই বাড়িতে থাকতে হলে মায়ের কথা শুনে চলতে হবে। মায়ের মুখে মুখে এত তর্ক করলে চলবে না, বুঝেছো? মালা অনেক কষ্ট পায় তাদের ব্যবহারে, কিন্তু সে কোনো কিছু কথা বলে না, সে তার ঘরে চলে যায়। মালার রাতে ঘরে বসে বসে সে কাঁদতে থাকে, তখন তার স্বামী বলতে থাকে তাকে, মালা, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে বলো না মালা, তুমি এমনভাবে কাঁদছো যে? না গো, আমার কিছুই হয়নি। আমার কি হবে? আমি শুধু ভগবানকে একটাই প্রশ্ন করছি যে আমাকে এই পৃথিবীতে এত কালো করে কেন পাঠিয়েছে, যেখানে মানুষ আমাকে পছন্দ করতে পারছে না। যদি কেউ আমাকে পছন্দ না করে, তাহলে আমি একা একা কিভাবে বাঁচবো বলো তো? আমি বুঝতে পেরেছি মালা, নিশ্চয় মা আর বৌদি মিলে তোমাকে কিছু না কিছু অবশ্যই বলেছে তোমার গায়ের রং দিয়ে। দেখো, তুমি ওদের কথা এরকমভাবে কষ্ট পেও না। আমি জানি ওরা তোমাকে পছন্দ করে না, তোমাকে সবসময় অপমান করে, তাই ভাবছিলাম আমি তোমাকে নিয়ে চলে যাব। কিন্তু তুমি আমাকে নিয়ে চলে যাবে বলছো? কোথায় যাবে? আমরা কোথায় থাকবো বলো তো? দেখো মালা, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। যখন তোমাকে বিয়ে করেছি তাহলে তোমার ভালো রাখার দায়িত্বও আমার। আর তুমি একদম এইসব নিয়ে ভাববে না তো, কে কি বললো না বললো, আমি তো তোমার পাশে আছি। শোনো, কালকের আমি মাকে গিয়ে বলবো যে আমি তোমাকে নিয়েই বাড়ি ছেড়ে চলে যাব। ওরা থাক, ওরা খুশি আনন্দেতে থাক। আর এখানে তো বড়দা আছে, তাহলে মাকে ভালোভাবে দেখে নিতে পারবি। দেখো, আমার মনে হচ্ছে এমনটা করা ঠিক হবে না। যদি তুমি আমাকে নিয়ে অন্য কোথাও চলে যাও, তাহলে গ্রামের লোকেরা এটাই বলবে যে দেখো, আমি একটা মায়ের কোল থেকে তার ছেলেকে নিয়ে চলে গেছি। এটা ঠিক হবে না। শোনো, আমি এখানেই থাকবো, আর আমার যত অপমান সহ্য করার আমি করে নেব, তুমি চিন্তা করো না। একে তো গায়ের রং কালো, তার উপর অনেক শুনতে হয়। আবার তুমি যদি আমাকে নিয়ে চলে যাও, আবার আমাকে মিথ্যে বদনাম সবাই দেবে। দেখো মালা, গ্রামের লোকেরা অনেক কিছু বলবে, সেই নিয়ে বসে থাকলে হবে না। আর আমি তোমাকে বিয়ে করেছি, তাই তুমি আমার সাথে সংসার করবে। তাই আমি কি বলছি না বলছি সেই দিকে তোমার লক্ষ্য দেওয়া উচিত। গ্রামের লোকরা কি বললো না বললো সেই দিকে কান না দিলেই ভালো হবে, বুঝেছো? মালা তার বরের মুখ থেকে এমন কথা শুনে সে অনেক খুশি হয়। তখন সে মনে মনে বলতে থাকে, ঈশ্বর আমাকে গায়ের রং কালো দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমার ভাগ্যটা ভালোভাবে লিখে রেখেছে যে আমার ভাগ্যে এমন একটা জীবনসঙ্গিনী দিয়েছে যে আমার গায়ের রং দেখে না, আমার মনটাকে ভালোবাসে। আমি সত্যি অনেক খুশি যে এমন একটা মানুষকে আমার স্বামী রূপে পেয়েছি। কি রে খোকা, তুই সকাল সকাল এই কালো মোষটাকে আমার সামনে কেন এনেছিস? তুই তো জানিস আমি এর মুখ দেখতে চাই না, তারপরেও কেন তুই এমনভাবে নিয়ে আসলি? মা, এই কালো মেয়েকে তোমাকে আর না দেখতে হয় সেই ব্যবস্থা করার জন্যই তোমার সামনে নিয়ে এসেছি মা। এ কি কথা বলছিস রে বাবা? সত্যি এই মেয়ের মুখ আর দেখতে হবে না? খুব ভালো করছিস বাবা, একে যা যা ওর বাড়িতে গিয়ে ছেড়ে দিয়ে আয় তো বাবা। আমি তোকে সুন্দর একটা লাল টুকটুকে মেয়ে দেখে তোকে বিয়ে দিয়ে বলে আবার বাবা, তুই দেখ অনেক খুশি থাকবি। যা 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 বাবা, এই মেয়েকে বিদায় করে দে। মা, আমার মনে হয় এই তোমার স্বপ্নটা কখনো কোনো দিনের জন্য পূরণ হবে না। তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি এখান থেকে মালাকে নিয়ে চলে যাচ্ছি। গ্রামের শেষে আমাদের একটা কুটির আছে, সেই কুটিরে আমি আর ও একসাথেই থাকবো। আর তোমাদেরকে এর মুখ দেখতে হবে না। আর এত অপমান করো মা, আমার নিজেরই খারাপ লাগে। তাই আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি, তোমরা এখানে শান্তিতে থাকো।
সে কি বলিস রে খোকা, এই মেয়ের জন্য তুই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস? ঠিক আছে, আমিও বলছি যা, তোরা যা। আর হ্যাঁ, মনে রাখিস, আমার এই সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করছি। তোকে এই সম্পত্তির ভাগ কখনোই দেব না। যেদিন তুই এই মেয়েকে ছেড়ে আসবি সেদিন তুই এই সম্পত্তির ভাগ পাবি। তাছাড়া নহলে আমি আমার বড় খোকাকে সব কিছু দিয়ে দেব, বলে দিচ্ছি। দেখো মা, তোমার এই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ লালসা কিছুই নেই। তবে এটাই বলবো, যখন এই মেয়েকে তোমরা আপন করতেই পারবে না কখনো, তাহলে এই বাড়ির চৌকাঠ আমিও কোনোদিন মারাবো না। আমরা চলে যাচ্ছি মা, আর কখনো আসবো না। তুমি তোমার খেয়াল রেখো মা। ঠিক আছে খোকা, একটা কথা বলে দিচ্ছি, আমার কথাগুলো মনে রাখিস। এই মেয়ের জন্য তুই আমাকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস তো? ঠিক আছে, একদিন এই মেয়ে দেখবি তোর নাক কাটাবে, আর সেই দিন তোর মার কথা মনে পড়বে। হ্যাঁ, ঠিক আছে মা, সময়ই বলে দেবে কে আপন আর কে পর। তারপর বিজয় আর মালা ওই বাড়ি ছেড়ে ওখান থেকে চলে যায়। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন সরলা তার বড় বৌমার কাছে গিয়ে বলতে থাকে, কি গো বৌমা, আজকাল দেখতে পাচ্ছি তুমি আমাকে তেমনভাবে সময়ে সময়ে খাওয়া দাওয়া দাও না। আর আজকে তো একদম সারাদিন আমাকে খেতেও দাওনি। আমার যে খুব জোরে খিদে পেয়েছে, দুপুরও হয়ে গেছে। আমাকে দুটো খেতে দাও বৌমা। দেখুন মা, আপনাকে তো এরকমভাবে বসে বসে আমি খাওয়াতে পারবো না। আমারও তো সময় নেই। আপনি কাজকর্ম করে তারপরে খান তো দেখি। সব সময় ওনাকে সেবা ধর্ম করতেই হবে। কোথাকারকে মহারানী এলো রে আমার। এইসব তুমি কি বলছো বড় বৌমা? এর আগে তো তুমি আমার সাথে এমনভাবে কথা কখনোই বলনি, তাহলে আজকের এমনভাবে কেন বলছো? দেখ বড় খোকা, তোর বউ তোর সামনে আমাকে কেমনভাবে কথা শোনাচ্ছে। এটা কি ঠিক? তুই এমনভাবে চুপ করেও বসে থাকবি, কিছুই বলবি না রে বাবা? মা, আমার বউ আবার খারাপ কি বললো? ও যেটা সত্যি সেটাই তো বলেছে। সারাদিন তো ও সংসারের সব কাজকর্ম করে, আর তুমি কোথায় মহারানীর মতো হয়ে বসে বসে খাও। দেখো মা, যদি এখানে খেতে দিতে হয় তাহলে তোমাকে কাজ করে খেতে হবে, তা না হলে তুমি এখান থেকে যেতে পারো। বড় খোকা, তুইও তোর বইয়ের তালে তালে তাল মিলাচ্ছিস, আর তুই কিনা আমাকে বলছিস এই বাড়ি থেকে বের হয়ে যেতে। দেখ, এই বাড়িটা আমার, তাই আমি এখান থেকে বেরোবো না। বেরোলে তোরাই বেরো। কি বললেন মা, এই বাড়িটা আপনার? আমার মনে হয় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। এই বাড়িটা তো আপনি কবে আপনার বড় ছেলের নামে লিখে দিয়েছেন। তাহলে এই বাড়িটা আপনার কি করে হলো? আর আমি বলছি, এই বাড়িতে আপনাকে আর থাকতে দেব না, বসে বসে খেতে দেব না। আর যান যান, এই বাড়ি থেকে আপনি বেরিয়ে যান এক্ষুনি, তা না হলে খুব খারাপ হবে। দেখো, তোমরা যদি আমাকে এমনভাবে তাড়িয়ে দাও তাহলে আমি কোথায় যাব বলো তো? আমার যে যাওয়ার মতো আর কোনো জায়গাই নেই। দেখুন মা, আপনি কোথায় যাবেন না যাবেন সেসবগুলো জেনে আমি কি করব বলুন তো? একটা কাজ করুন, কোনো জায়গায় যদি যাওয়ার না জায়গা থাকে তাহলে আপনার ছোট ছেলের কাছে যান। আমি তো ওই মেয়েকে একদম সহ্য করতে পারি না, আমি দেখতে পারি না। তাহলে তাহলে ওদের কাছে আমি যাব কি করে বলো তো দেখি? মা, আর কোনো কথা বাড়িও না, তা এবার যাও তো দেখি, এখান থেকে যাও। আর ভালো লাগছে না তোমার এই ঘ্যান ঘ্যান শুনতে। সরলা তার বড় ছেলে বড় বৌমার এমন ব্যবহার দেখে তার খুব খারাপ লাগে। তারপর সে আর কোনো কথা না বলে সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এবার আমি কোথায় যাব? এবার যে আমি পুরো রাস্তায় নেমে এসেছি, আমাকে দেখার মতো যে আর কেউ নেই। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু ছোট ছেলের কাছে যাব? না না না, ওই ছেলে মেয়েকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আর ওই মেয়েকে তো আমি অনেক উল্টোপাল্টা কথা শুনিয়েছি। আমি গেলে বোধহয় ওরা আমাকে কখনো ক্ষমা করতে পারবে না। না না, তার থেকে বরং আমি কারোর কাছে যাব না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে আমার জীবনটা কাটিয়ে দেবো। এমনভাবে সরলা সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে অন্যদিকে মালা বিজয়কে বলতে থাকে, শোনো, বাড়িতে হাট বাজার সব শেষ হয়ে গেছে। শাক সবজি কিছুই নেই, শুধু ডাল চাল আলুই পড়ে আছে। যাও তো, তুমি বাজারে গিয়ে একটু শাক সবজি ভালোভাবে বেছে বেছে কিনে নিয়ে আসো। আর শোনো, একটু মাছ নিয়ে এসো তো, অনেকদিন মাছ খাওয়া হয়নি। আজকে একটু বেশ ভালো করে মাছ রান্না করব। হ্যাঁ গিন্নি, এটা তুমি ঠিক কথা বলেছ। বেশ অনেক দিন হয়ে গেছে, এখনো মাছ মাংস ঠিক তেমনভাবে পেটে পড়েনি। আজ একটু বাজারে গিয়ে ভালোভাবে টাটকা টাটকা জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে আসবো, তার সাথে তাজা তাজা একদম শাক সবজি নিয়ে আসবো। ভালোভাবে রান্না করলে আজকে একটু মজা করে খাবো। হ্যাঁ গো, সেটাই তো বলছি। আচ্ছা শোনো না,
তুমি না আজকে একটু মায়ের সাথে দেখা করে এসো। দেখো না মা ওখানে কেমন আছে না আছে, কি খাচ্ছে না খাচ্ছে, একবার গিয়ে তুমি দেখা করে এসো। অনেক দিন তো আমরা এখানে চলে এসেছি, মায়ের খবর তো আমরা কিছুই জানি না। এমনিতে মা আমাকে পছন্দ করে না, আমার মুখ নয় দেখতে চায় না, কিন্তু তুমি তো ছেলে ওনার, তাহলে তোমাকে গেলে কিছুই বলবে না। একবার গিয়ে আজকে দেখা করে এসো তো। আরে গিন্নি, তুমি তো একদম আমার মুখের কথাটাই কেড়ে নিয়েছো। আমিও কদিন ধরে ভাবছিলাম যে মায়ের সাথে দেখা করে আসবো। বাহ, আজকে তুমি বলেই ভালো করে দিয়েছো। আজকের আমি মায়ের সাথে গিয়ে দেখাই করে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনভাবে কথা বলে সময়টা নষ্ট করো না। যাও যাও, এবার বাজারে যাও আর তাড়াতাড়ি হাট বাজারটা করে নিয়ে আসো তো। আবার আমাকে রান্না বান্না সারতে হবে। যতক্ষণ না হাট বাজারে আসবে ততক্ষণ আমি কোনো কিছু রান্না বসাতে পারবো না। তারপর বিজয় সে বাজার করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর বিজয় বাজারে গিয়ে সে বাজার করতে করতে তার নজর যায় সেই বাজারের মধ্যে একটা মহিলার, আর সেখানে ছিল তার মা। সেখানে বসে বসে ভিক্ষা করছিল। তখন সে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায়। মা, তুমি এখানে এমনভাবে কেন মা? কি হয়েছে বলো তো দেখি। আর তুমি এখানে এমনভাবে ভিক্ষা কেন করছো? তারপর সরলা তার ছোট ছেলের বিজয়ের কাছে সব ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর বিজয় অনেক অবাক হয়ে যায়। তারপর সে বলতে থাকে, মা, দাদারা তোমাকে এমনভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? আচ্ছা শোনো মা, তোমাকে আর কোথাও যেতে হবে না। চলো মা, তুমি আমাদের সাথেই থাকবে আজ থেকে। তুমি আমার কাছে চলো মা, তুমি আমাদের সাথেই থাকবে। না না বাবা, আমি এখানে ভিক্ষা করে কাটাবো তবু ঠিক আছে, কিন্তু আমি তোদের বাড়িতে যাব না। অনেক অপমান করে তোর বউকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এমন কোনো দিন যায়নি তোর বউকে আমি অপমান করতে ছাড়িনি। না না বাবা, আমি এখানে ঠিক আছি। তোর বউ কখনোই আমাকে মেনে নেবে না, আমাকে কখনো ক্ষমা করবে না রে। মা, তুমি এখনো তোমার ছোট বৌমাকে চিনে উঠতে পারোনি মা। আর তোমার ছোট বৌমা এরকম ধরনের মেয়ে না মা। আজকে সকালে তো তোমার কথাই বলছিল যে মায়ের সাথে একবার দেখা করে আসতে। চলো মা, তুমি গেলে ও আরো অনেক খুশি হবে। আর তুমি যে আমাদের সাথে থাকবে, ও অনেক আনন্দ পাবে মা। চলো মা, চলো। কিন্তু বাবা, কোনো কিন্তু না মা, চলো চলো, এবার যে তোমাকে আমার সাথে যেতেই হবে। আর আমি এমনভাবে তোমাকে একলা ছাড়তে পারবো না। সে দাদা তোমার সাথে যা করেছে, তা বলে আমি তোমার সাথে করব না এমন। চলো তোমা, চলো। তারপর বিজয় সুন্দরভাবে হাট বাজার করে নিয়ে তার মাকে নিয়ে তার বাড়িতে যেতে থাকে। মালা যখন তার শাশুড়ি মাকে তার বাড়িতে দেখে তখন সে অনেক খুশি হয়ে যায়। তারপর সে বলতে থাকে, মা, আপনি আপনি আমাদের বাড়িতে এসেছেন। আমি যে খুব খুশি হয়েছি মা, খুব খুশি হয়েছি। আসুন মা, আসুন, বসুন। আমি আপনার জন্য এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসছি। সরলা তার ছোট বৌমার মুখ থেকে এমন কথা শুনে তার খুব ভালো লাগে। তারপর সে বলতে থাকে, না না বৌমা, তোমাকে এখন কোনো চাটা করতে হবে না মা। তুমি আমার সাথে কথা বলো। আর শোনো মা, আমি যে তোমার সাথে অনেক অন্যায় করেছি, আর সেই অন্যায়ের পাপ হচ্ছে এখন আমাকে ভুগতে হচ্ছে। দেখো, কর্মের ফল তো আমাকে ভোগ করতেই হবে। যেমন কর্ম করেছি তার তেমন ফল ভোগ করছি। আর তোমার সাথে যা ব্যবহার করেছি তা অন্যায় করেছিলাম মা। তুমি আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। না না মা, এমনভাবে বলবেন না, আমার নিজেরই খারাপ লাগবে। আপনি তো বড়, তাহলে বড় হয়ে আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? আমি যে আপনার থেকে অনেক ছোট আর আপনার মেয়ের বয়সী, তাহলে আপনি এমনভাবে ক্ষমা চাইবেন না মা। আর আপনি যা করেছেন ঠিক আছে, ওই সবগুলো ভুলে যান তো। তবে জানিস তো মা, একটা কথা আছে, কয়লার মধ্যেও হিরে পাওয়া যায়। তো আমি এমন একটা মেয়ে যে হিরেকেও চিনতে পারিনি। আচ্ছা ঠিক আছে মা, আপনি এইসব ভুলে যান তো। আর আমি এইসব কিছু মনে করে রাখিনি। চলুন মা, আজকের আমি আর আপনি মিলে সুন্দরভাবে রান্না বান্না করব। আজকে সবাই সুন্দরভাবে আনন্দ করে খাবো মা। সরলা তার নিজের ভুলটা বুঝতে পেরেছে। তারপর থেকে সে আর কখনো তার ছোট বৌমাকে অপমান করতো না, গায়ের রং নিয়ে কোনো কথা বলতো না। আর শাশুড়ি বৌমা খুব ভালোভাবে থাকতে শুরু করে। বাড়িতে আজকে কি আছে তুই খুব ভালো করেই জানিস। তাহলে এখনো পর্যন্ত ঘরবাড়ি কেন পরিষ্কার হলো না? আর রান্না বান্নার কাজ তো আমি বাদই দিলাম। আসলে বোন, আমি তো পুকুর পাড়ে গিয়েছিলাম বাড়ির নোংরা কাপড়গুলোকে পরিষ্কার করার জন্য, তাই একটু দেরি হয়ে গেছে। বিশ্বাস কর বোন, আমি এক্ষুনি বাড়ি ঘর পরিষ্কার করে রান্নাটা চাপিয়ে দিচ্ছি। দেখ,
কাজগুলোকে সবসময় তাড়াতাড়ি করে করার চেষ্টা করবি। আর এইভাবে কাজে ফাঁকি কতদিন দিবি বলতো? কাপড় পরিষ্কার করার নাম করে পুকুর পাড়ে গিয়ে যে তুই গল্প আড্ডায় মেতে যাস তা কি আমরা জানি না নাকি? শুধু কি আর গল্প আড্ডা দিদি, নিশ্চয়ই ওখানে গিয়ে আমাদের আর আমার মাকে নিয়ে নিশ্চয়ই বদনাম করে দিদি। হ্যাঁ রে, তা তো আমি জানি। ওর আর কি কাজ সব সময় আমাদেরকে সবার কাছে ছোট করা। কি প্রমাণ করতে চাসটা কি তুই? আমরা তোকে অত্যাচার করি, তোকে কষ্টে রাখি? না না বোন, কষ্টে কেন রাখবি? আমি তো এই বাড়িতে সুখেই আছি। আর বিশ্বাস কর বোন, আমি কোথাও গিয়ে তোদের নামে কোনো খারাপ কথা বলি না। সব সময় তোদেরকে ভালো রাখারই চেষ্টা করি। কেউ বলতে পারবে না যে আমি সেখানে গিয়ে তোদেরকে নিয়ে বা মাকে নিয়ে কখনো কোনো খারাপ কথা বলি। হয়েছে হয়েছে, এত কথা বলার সময় নেই। আজকে আমার জীবনের একটা অনেক আনন্দের দিন, আর আমি আনন্দের দিনটাকে এইভাবে মাটি করতে চাই না। যা, বরং গিয়ে তুই কাজগুলো করে নে, আমি বরং আমার রূপচর্চা করি। আজকে যে করেই হোক আমাকে যেন সবার থেকে সেরা লাগে, আর পাত্র যেন আমাকে দেখে চোখ সরাতেই না পারে। হ্যাঁ দিদি, সরাতে পারবে না মানে? একদমই পারবে না। তুমি কি কম সুন্দরী নাকি? তোমাকে দেখে নিশ্চয়ই পাত্রপক্ষ একবারেই তোমাকে বউ করে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যাবে। কি বলিস বলতো? চল চল, ও বরং কাজগুলো করে নিক, আমরা গিয়ে আমাদের নিজেদের রূপচর্চা করি। কি ব্যাপার বলো তো, এখনো পর্যন্ত পাত্রপক্ষের দেখা নেই যে? আসবেটা কখন শুনি? আসলে কখন আসবে তা তো বলতে পারছি না, তবে আমাকে কথা দিয়েছিল আজ বিকালেই পাত্র এসে আমার মেয়েকে দেখে যাবে। কিন্তু এখনো যে কেন আসছে না, কি করে বলি বলো তো? দেখো, আমার মেয়েটা কিন্তু অনেক আশা নিয়ে সাজগোজ করছে। আজকেই পাত্রপক্ষ নাকি ওকে দেখতে আসবে। তা শোনো, আজকেই যেন ওরা আসে, কোনো রকম ভাবে দিনটাকে যেন বন্ধ না করে ওরা। না না, ওদেরকে তো আসতেই হবে, যেহেতু আজকে আসবে বলেই দিয়েছে ওরা। তা শোনো না, তোমার ওই বন্ধু আর বন্ধুর ছেলে কি করে বলো তো? দেখো, আমার বন্ধুদের শহরে বড় ব্যবসা আছে, আর বন্ধুর ছেলে সে তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে, দেশে তো থাকেইনি, আর কয়েকদিন হলো দেশে ফিরেছে। তাই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা পাকা করার জন্যই আমি বলে রেখেছি। ও, তা তো বেশ ভালোই। তাহলে এক কাজ করো, তুমি বরং ওদের কাছে খবর পাঠাও ওরা আসতে কেন দেরি করছে, আর কখনই বা এসে পৌঁছাবে। আরে গিন্নি, এত তাড়াহুড়ো কেন করছো? ব্যস্ত হয়েও না, নিশ্চয়ই ওরা এখানে এসে পৌঁছাবে। বাবা, এখনো যে কেন ওরা বোনকে দেখতে আসছে না বলো তো? কখন আসবে ওরা? কখন আসবে তা তো জানি না মা, কিন্তু ওরা নিশ্চয়ই আসবে। আমার তো প্রচুর আনন্দ হচ্ছে, আজকে আমার বোনকে দেখতে আসবে পাত্রপক্ষ। নিশ্চয়ই আমার বোনকে অনেক পছন্দ করবে, তাই না বাবা? হ্যাঁ রে মা, তোর বোনকে ওরা পছন্দ করবে, কিন্তু তোর কথা ভাবলে আমার যে অনেক কষ্ট হয়। তুই হচ্ছিস ওদের বড় দিদি, কিন্তু তোকে রেখে আমার যে শিলাকে বিয়ে দিতে হচ্ছে, এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে? বাবা, তুমি এসব নিয়ে কেন চিন্তা করছো বলো তো? আমি বাড়িতে থাকলে তোমার কি এমন ক্ষতি? বাড়িতে আছি, তোমাকে সব সময় চোখের সামনে দেখতে পাচ্ছি, এটাই তো আমার কাছে অনেক। বিয়েটাই কি সবকিছু বাবা? না রে মা, সেটা নয়। আসলে মেয়েদের বয়স হলে তাদেরকে যথাযথভাবে তাদেরকে বিয়ে দিতে হয়। আর তোর এত বয়স হওয়ার পরেও তোকে যে আমি বিয়ে দিতেই পারছি না। তোর সৎ মায়ের কারণে কবে যে তোকে বিয়ে দিতে পারবো তাও আমি জানি না। আরে বাবা, তুমি কেন এসব নিয়ে চিন্তা করছো বলো তো? আরে শিলার বিয়েটা তো হোক, তারপরে না হয় তুমি এসব নিয়ে চিন্তা করো। আগে ওকে দেখে যাক, তারপরে এসব কথা ভেবো বাবা। হ্যাঁ রে মা, তোর বোনের বিয়েটা হয়ে গেলে আমি আর কারোর কথা শুনবো না, তোকেই বিয়ে দেবো মা। তোকে এইভাবে এই বাড়িতে আর নির্যাতিত হতে দেব না। কোথায় বাবা, আমি নির্যাতিত কোথায় হই? কোথায় মানে? বাড়িতে যে সারাদিন তোর দুটো বোন থাকার পরেও সব কাজ, রান্না বান্না সবকিছু যে তোকেই করতে হয়। তোকে এই বাড়িতে আশ্রিতার মতো রেখেছে, এর পরেও তুই বলবি যে তুই নির্যাতিত হোস না? না বাবা, আমি নির্যাতিত হই না, কারণ আমি তো এই বাড়ির বড় মেয়ে।
আমার তো অনেক দায়িত্ব কর্তব্য আছে। আর তাছাড়া ওদের উপরে আমি কেন হিংসা করব বলো তো? ওরা আমার ছোট বোন, আদরের বোন। ওদের উপরে আমার কোনো হিংসা নেই। আর মায়ের বয়স হয়েছে, তাই তো বাড়ির সমস্ত কাজগুলো আমি করি। এইসব নিয়ে তুমি ভেবো না বাবা। মারে, তোর মতো যদি সবাই চিন্তা করতে পারতো, তোর মতো মানসিকতা যদি সবার হতো, তাহলে দুনিয়াটা অনেক ভালো হতো রে মা। উফ, তুমি তো দেখছি অনেক চিন্তা করছো। ছাড়ো বাবা, ছাড়ো। তুমি বরং খোঁজ লাগাও কখন ওরা শিলাকে দেখতে আসবে। কিছুক্ষণের মধ্যে সেই বাড়িতে একটি ছেলে প্রবেশ করে। এ কি, কে তুই? এই বাড়িতে তোর কি দরকার? আসলে ম্যাডাম, এটা কি রাজেন্দ্র চৌধুরীর বাড়ি? হ্যাঁ, এটা রাজেন্দ্র চৌধুরীর বাড়ি। কিন্তু তুই কে? আসলে আসলে আমি বিরূপ সেনের বাড়ি থেকে এসেছি। ও, বিরূপের বাড়ি থেকে? তা কি হয়েছে বাবা? কিছু কি বলবে? কিছু কি খবর পাঠিয়েছে তারা? হ্যাঁ, ওনারা খবর পাঠিয়েছেন যে ওনারা এখন আসতে পারবেন না। ওনাদের ব্যবসার কাজের জন্য কিছুদিন বাইরে যেতে হবে। কিছুদিন পরে আপনাদেরকে খবর পাঠিয়ে দেওয়া হবে। আর এই কদিন আমাকে এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন। কি? তুই তুই এই বাড়িতে থাকবি? তোর কোনো যোগ্যতা আছে নাকি এই বাড়িতে থাকার? তার আগে বল, ওই বাড়িতে তোর কি কাজ? ওই বাড়িতে তুই কি করিস? হ্যাঁ বাবা, তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। তোমার পরিচয়টা যদি দিতে। আসলে আঙ্কেল, আমি ওই বাড়িতে কাজের ছেলে। আমি ওই বাড়িতে কাজ করি। ওই বাড়িতে কাজ করে 3 বেলা 3 মুঠো ভাত খাই। যেহেতু ওনারা কাজের সূত্রে দেশের বাইরে যাচ্ছেন, সেহেতু আমাকে কিছুদিন এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন। আর এই বাড়িতে সমস্ত কাজগুলো আমিই করব। কি বলছো কি বাবা? তুমি আমাদের বাড়িতে কাজ করবে? না না বাবা, তুমি যেহেতু আমাদের বাড়ির অতিথি, আমার বন্ধুর বাড়িতে থাকো। তুমি সেই বাড়িতে কি করো না করো তা আমাদের জেনে লাভ নেই। তুমি আমাদের বাড়িতে কিছুদিন থাকতে চাও, ভালো কথা, তবে অতিথির মতো থাকবে। না না না, এই বাড়িতে কোনো অতিথির মতো থাকা চলবে না। যেহেতু আমার হবু শ্বশুরবাড়ির কাজের লোক তুমি, সেহেতু আমার বাড়িতেও তোমাকে কাজ করে খেতে হবে। আর আমি কি পছন্দ করি না করি সেগুলোও ভালো করে জেনে নিতে হবে। আমি না হলে ওই বাড়িতে যখন যাব, তখন তোমার বুঝতে অনেক অসুবিধা হতে পারে। তুই বরং বাড়ির সমস্ত কাজগুলো ভালো করে শিখে নে। আমার কোনগুলো পছন্দ, কোনগুলো অপছন্দ, এইগুলো তো তোর জেনে রাখা দরকার। আঙ্কেল, আপনি তো অনুমতি দিলেন না। আমি কি এই বাড়িতে থাকতে পারি? হ্যাঁ বাবা, তুমি এই বাড়িতে থাকতে পারো, তবে কোনো কাজের লোক হিসেবে না। তুমি আমাদের বাড়িতে অতিথির মতো থাকবে। আপনি চলুন, আপনাকে আপনার ঘরটা দেখিয়ে দিই। এই যে, এইটা হচ্ছে আপনার ঘর। আপনি যেই কটা দিন থাকবেন এখানেই থাকবেন। ঠিক আছে, ঘরটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু এই ঘরটা কার জন্য গো? এই ঘরটাই কে থাকে? আসলে এই ঘরটাতে তেমন কেউ থাকে না। এই ঘরটা আমাদের অতিথিদের জন্য রাখা হয়েছে। আর আপনি যেহেতু আমাদের বাড়ির অতিথি, সেহেতু আপনি কয়টা দিন এই বাড়িতেই থাকবেন। আপনি কে? আপনার পরিচয়টা তো ঠিক জানলাম না। আমি আমি এই বাড়ির কাজের মেয়ে। কি বলছেনটা কি? আপনি এই বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, আমি এই বাড়ির কাজের মেয়ে। আপনি আমাকে ঠিকই চিনেছেন। আপনার পরিচয় আমার পরিচয় একই। দুজনেই দুই বাড়িতে কাজ করে খায়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনার যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। এই যে চাকর বাকর মানুষ, বেলা কটা বাজে শুনি? এখনো পর্যন্ত ঘর থেকে তো বের হওয়ার নাম নেই। তুই যে ওই বাড়িতে কাজ করে খাস, তার তো কোনো নমুনাই দেখতে পাচ্ছি না। ঘরের কাজের লোকের কাজ কি? ঘুম থেকে উঠে মালকিনদের চা পানি দেওয়া। আর তুই কিনা এখনো ঘরে শুয়ে আছিস? কদিন পরে আমি ওই বাড়ির বউ হব, আর তুই এখন থেকে আমাকে চা পানি দেওয়া অভ্যেস করবি? তা না, ঘরে বেলা 10টা পর্যন্ত রয়ে গেছিস। আসলে মালকিন, ওই বাড়িতে তো সবাই বেলা 10টা পর্যন্ত ঘুমায়, তাই আসলে ওদের সাথে ঘুমিয়ে আমারও তেমন অভ্যেস হয়েছে। আপনি এই বিষয় নিয়ে চিন্তা করবেন না মালকিন, আপনি ঘরে যান, আপনার জন্য আমি চা বানিয়ে নিয়ে আসছি। দেখ, আমি তোর মালকিন হব দুদিন পর। আমার সাথে সব সময় গলা নামিয়ে কথা বলবি, কখনো চোখের দিকে তাকিয়ে কথা বলবি না। আমি যেমন ভাবে বলবো তোকে ওই বাড়িতে ঠিক তেমন ভাবেই চলতে হবে। আর আমি কি পছন্দ করি না করি কিছুদিনের মধ্যেই সেগুলো সব শিখে নিবি তুই। ঠিক আছে মালকিন, আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না, আমি সবকিছু শিখে নেব।
আর ওই বাড়িতে গেলে আপনার ওই বিষয় নিয়ে কোনো অসুবিধাই হবে না। আচ্ছা মালকিন, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন, কি বলতে চান? আসলে রান্নার কাজটাতে আমি বড্ড কম পারদর্শী, তাই আমি তেমন ভাবে রান্না করতে পারি না। আপনি যদি রান্নার কাজটা আমাকে একটু দেখিয়ে দিতেন, নিশ্চয়ই আমি সঠিকভাবে রান্নাটা করে নিতে পারতাম। কি বলছেন কি? আপনি না ওই বাড়িতে কাজ করেন, রান্না ঘরের কাজ সবই তো করেন, তাহলে রান্নাটা কেন করতে পারবেন না আপনি? আসলে ওই বাড়িতে রান্নার জন্য তো আলাদা মানুষ আছে, তাই আমাকে রান্নার দিকটা দেখতে হয় না। কিন্তু এই বাড়িতে তো কাউকে বোঝাতে পারবো না, তুমিও তো কাজ করো, রান্না পারো, আমাকে যদি একটু দেখিয়ে দিতে আমি নিশ্চয়ই পারবো। ও, আপনাকে এ বিষয় নিয়ে ভাবতে হবে না, রান্নাটা আমি করে নেব। আপনি বরং আমার পাশে বসে দেখবেন আমি কেমন ভাবে রান্না করি। ঠিক আছে গো, অনেক উপকার হলো আমার। আপনি তাহলে রান্না করবেন, আমি আপনার পাশে বসে রান্নাটা শিখে নেব। তারপর বলুন, আপনার পরিবারে কে কে আছে? আপনি একা নাকি আপনার কোনো ভাই বোনও আছে? না না, আমার পরিবারে তেমন কেউ নেই, আমি হচ্ছি এই বাড়ির কাজের মেয়ে। কি বলছেনটা কি আপনি? আপনাকে দেখে তো এবাড়ির কাজের মেয়ে মনে হয় না। আপনি এত নরম ঠান্ডা সাদাসিধে একটা মেয়ে, আপনি কিভাবে এবাড়ির কাজের মেয়ে হতে পারেন? আমার তো বিষয়টা অন্যরকম লাগছে। আসলে কি বলুন তো, আমি এই বাড়ির কাজের মেয়ে নই, আমি এই বাড়ির মেয়ে। কিন্তু মাঝে মধ্যে নিজের পরিচয় দিতে বড্ড লজ্জা করে, তাই নিজের পরিচয়টা সবাইকে জানাতে পারি না। কি বলছেনটা কি আপনি? আপনি এবাড়ির মেয়ে? হ্যাঁ, আমি এই বাড়ির মেয়ে। আমি রাজেন্দ্র চৌধুরীর প্রথম স্ত্রীর মেয়ে ময়না। ও, আপনি তাহলে এই বাড়ির মেয়ে? তাহলে আপনি এই বাড়ির কাজের মেয়ের পরিচয় দিলেন কেন আমার কাছে? আসলে আমি সবার কাছে ওই পরিচয়টাই দিই, কিন্তু যাকে মন থেকে বন্ধু হিসেবে মানতে পারি তার কাছে আমি সব মনের কথা খুলে বলতে পারি। আর আপনাকে দেখে আমার সেই মনের বন্ধুটাই মনে হয়েছে, তাই আপনার কাছে আমার আসল পরিচয়টা জানিয়ে দিলাম। বাহ, বেশ ভালো করেছো। ঠিক আছে, আমাকে যখন বন্ধু মনে করতেই পেরেছো, সেহেতু তোমার বন্ধুর দামটাও আমি দেব। তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকবো। এ কি, তুই রান্না না করে বসে আছিস? আর ময়না, রান্নাটা তুই করছিস কেন? তোকে না বলা হয়েছে এই বাড়িতে তোকে কিছুদিন ছুটি দেওয়া হলো? এই চাকরটা বাড়ির সমস্ত কাজ করবে, তা না করে সে বসে আছে আর তুই রান্না করছিস? আসলে বোন, উনি বলছিলেন কি, উনি রান্নার কাজটা তেমন একটা পারেন না, তাই আমাকে একটু দেখিয়ে দিতে বললেন, সেই জন্যই দেখিয়ে দিচ্ছি বোন, এছাড়া অন্য কিছু না। আমি তো বাড়ির সমস্ত কাজ করবই, উনি না হয় রান্নাটা একটু দেখে নিক। না না, রান্না করতে পারে না মানে রান্নাটা ওকেই করতে হবে। তুই ওকেই রান্না করতে দে। ও যদি রান্নাটা না শেখে তাহলে আমার পছন্দ মতো রান্নাটা কে করে খাওয়াবে? ঠিক আছে মালকিন, আপনি এইসব নিয়ে আমার দাদাবাবুকে আবার কিছু বলবেন না। আমি কথা দিচ্ছি, আপনার পছন্দ মতো রান্নাটা আমিই করব। ঠিক আছে ঠিক আছে, রান্নাটা তাড়াতাড়ি কর। বেশি দেরি হলে কিন্তু আবার তোর দাদাবাবুদের বাড়িতে জানাতে আমার বেশি সময় লাগবে না। শোনো গিন্নি, আজকে আজকে আমাদের মেয়ে শিলাকে দেখতে আসছে। আমার বন্ধু খবর পাঠিয়েছে, তার ছেলে আজকে আমার মেয়েকে দেখতে আসবে। কি বলছোটা কি? আমার মেয়েকে আজকে দেখতে আসবে তাহলে? যাক, এতদিন পরে ওরা যে খবর পাঠিয়েছে এটাতে আমরা অনেক খুশি। কবে থেকে ভাবছি ওরা কেন যে খবর পাঠাচ্ছে না। হ্যাঁ গো, সে বিষয়টা নিয়ে আমিও কম ভাবনার মধ্যে ছিলাম না। যেহেতু ওরা খবর পাঠিয়ে দিয়েছে, সেহেতু আমরা নিশ্চিন্তা। তুমি বরং তোমার মেয়েকে আজকে সুন্দরভাবে গুছিয়ে থাকতে বলো। আমার বন্ধুর ছেলে যেন এসে তাকে এক দেখাতেই পছন্দ করে ফেলে। হ্যাঁ ঠিক বলেছো, আমার মেয়েকে তো পছন্দ করতেই হবে। আমার মেয়ে কি কম সুন্দরী নাকি? আমার মেয়েকে এই পাড়ার প্রতিটা ছেলে বিয়ে করার জন্য কম উঠে পড়ে লাগেনি। আমার মেয়েকে আমাদের মন মতো ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্যই তো এত অপেক্ষা। ঠিক আছে গো, তুমি বরং ময়নাকে বলো বাড়ির সমস্ত কাজগুলোকে যেন গুছিয়ে করে নেয়। আমি বরং আমার মেয়েটার কাছে যাই, মেয়েটাকে গিয়ে খবরটা দিয়ে আসি যে আজকেই ছেলের বাড়ি থেকে দেখতে আসছে। মারে, আজকে তাহলে গুছিয়ে তৈরি থাকিস, তোকে কিন্তু দেখতে আসছে পাত্রপক্ষ।
কি বলছোটা কি মা, আজকেই আমাকে দেখতে আসছে? যাক, আজকে তাহলে আমি অনেক খুশি। আমার বাবার পছন্দ করা ছেলে আমাকে দেখতে আসবে, সে আবার জাতা ছেলে নয়, অনেক ধনী ব্যবসায়ী। এটাই তো চেয়েছিলাম আমি। হ্যাঁ রে মা, তোর কি আর খারাপ চাইবো নাকি আমরা? তোর ভালো চেয়েছি বলেই তো তোর বাবার পছন্দ করা ছেলের সাথেই তোকে বিয়ে দিতে চাই। তারা আবার যেমন তেমন ছেলে নয়, ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে। ওই ছেলের সাথেই তোকে যেভাবেই হোক বিয়ে দিতেই হবে। হ্যাঁ মা, আমি তো ওই ছেলেকে বিয়ে করবই। আমার রূপের আগুনে ওই ছেলে নিশ্চয়ই গলে যাবে, আর আমি কি না ওই বাড়ির মালকিন হব। তুমি ভাবতে পারছো মা, ওই বাড়িতে আমি রানী হয়ে থাকবো। হ্যাঁ রে মা, এটাই তো চেয়েছিলাম। তাই তো তোর বাবা ময়নার জন্য ওই ছেলের কথা বলতেই আমি তো তোর জন্যই সম্বন্ধটা ঠিক করেছি। ওই হতচ্ছাড়ি ময়নার সাথে ওই বাড়িতে কখনো মানাবে না। ওই বাড়িতে রানী হিসাবে তো শুধু তোকেই মানাবে। হ্যাঁ মা, আমার সাথে ময়নার তুলনা? ও কিনা এই বাড়ির কাজের মেয়ের পরিচয় থাকে, আর আমি এই বাড়ির মালকিনের মেয়ে। ভাবতে পারছো? হ্যাঁ রে মা, তাহলে এই কথাই থাক। তুই তাহলে গুছিয়ে রেডি থাকিস, বিকালেই তোকে পাত্র দেখতে আসবে। ছেলে যেন এক দেখাতেই তোকে পছন্দ করে, তেমন ভাবে তৈরি থাকিস মা। ঠিক আছে মা, তুমি যাও, আমি তৈরি থাকবো। এই কি, তুই এখানে কি করছিস? তোর দাদাবাবু কোথায়? দাদাবাবুকে ডেকে আন। আর শোন, তোর পোশাক এমন কেন? তুই না ওই বাড়ির কাজের লোক, আর তুই এমন ভাবে এসেছিস কেন? হ্যাঁ বাবা, তোমার দাদা বাবু কোথায়? উনি তো আসলেন না। আমার মেয়েকে তাহলে দেখবে কখন? আসলে আঙ্কেল, আমি হচ্ছি ওই বাড়ির ছেলে রাজেশ সেন, আপনার বন্ধুর ছেলে। কি বলছো কি বাবা, তুমি রাজেশ? তুমি আমার বন্ধুর ছেলে? হ্যাঁ আঙ্কেল, আমি ওই বাড়ির ছেলে, আর আমি আপনার মেয়েকে দেখার জন্যই এসেছি। কি বলছিসটা কি তুই? তুই ওই বাড়ির কাজের ছেলে নোস? তুই ওই বাড়ির মালিক? হ্যাঁ, আমি এই বাড়ির মালিক। আমি এই বাড়িতে এসেছিলাম ছদ্মবেশে, কারণ আমি সব সময় চাই আমার জীবন সঙ্গী হবে নরম, সভ্য এবং ঠান্ডা মেজাজের একটা মেয়ে। কিন্তু সেটা জানার জন্যই আমাকে ছদ্মবেশ নিতে হয়েছিল, আর আমি ছদ্মবেশেই এই বাড়িতে এসেছিলাম। ও, আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে আপনাকে তো আমি ঠিক চিনতে পারিনি, তাই আপনার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে ফেলেছি। হ্যাঁ বাবা, আমার মেয়েকে তুমি ভুল বুঝো না। আমার মেয়ে হয়তো বোঝেনি, তাই তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছে। দেখুন আঙ্কেল, আমি আপনার মেয়ে শিলাকে বিয়ে করতে চাই না। কি বলছেন কি আপনি? আপনি আমাকে বিয়ে করতে কেন চাইবেন না? আমার আমার রূপে কিসের কমতি আছে? আমি দেখতে সুন্দরী। হ্যাঁ বাবা, তুমি আমার মেয়েকে কেন বিয়ে করবে না? সামান্য একটা ভুলে আমার মেয়েকে এইভাবে ফিরিয়ে দিও না বাবা। না আঙ্কেল, আপনার মেয়েকে কেন ফেরাবো? আপনার মেয়েকে আমি ফেরাবো না। আপনার মেয়েকে তো বিয়ে করতে চাই, কিন্তু সেই মেয়ে শিলা নয়, সেই মেয়ে হচ্ছে ময়না। কি বলছো কি বাবা, তুমি আমার মেয়ে ময়নাকে বিয়ে করতে চাও? হ্যাঁ আঙ্কেল, আমি আপনার মেয়ে ময়নাকে বিয়ে করতে চাই। আসলে আমি ছদ্মবেশ ধরে আপনাদের বাড়িতে এসেছিলাম আপনার মেয়ের ব্যবহার দেখার জন্য, কিন্তু আপনার মেয়ের ব্যবহার আমাকে হতাশ করেছে। কিন্তু আপনার বড় মেয়ে ময়নার ব্যবহারে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। আমার ময়নাকে অনেক পছন্দ হয়েছে। এই কয়দিনে ময়নাই আমাকে এই বাড়িতে যথাযথ সম্মান দিয়েছে। ওর মধ্যে কখনো ধনী গরিবের পরিচয় আমি পাইনি। ও সবাইকে একই রকম সম্মান দিতে পারে, কিন্তু আপনার মেয়ে শিলা সেই সম্মান দিতে পারে না। ও শুধুমাত্র ধনী ব্যবসায়ীদেরকেই সম্মান দেয়, কাজের লোক গরিব মানুষদেরকে সম্মান দিতে পারে না। আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি তো আপনাকে চিনতাম না, তাই আপনাকে যা নয় তাই বলে ফেলেছি। আমাকে ক্ষমা করুন। আমাকে বিয়ে করার জন্য আপনি রাজি হয়ে যান। না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, আমি ময়নাকে বিয়ে করতে চাই। বাবা, আমি অনেক খুশি হয়েছি তুমি আমার ময়নাকে বিয়ে করতে রাজি হয়েছো। তা তুমি নিজেও জানো না যে আমি কতটা খুশি হয়েছি। আমার মা মরা মেয়েটার ভাগ্য যে এতটা সুন্দর হতে পারে তা আমি কল্পনা করিনি। হ্যাঁ আঙ্কেল, আমি ময়নার জীবনের সব কথা শুনেছি। আমি ময়নাকে নিজের অজান্তেই মনে মনে অনেকটা ভালোবেসে ফেলেছি। আমি আর ময়নাকে কখনো কষ্ট পেতে দেব না আঙ্কেল। ওকে সারা জীবন সুখে রাখবো, আনন্দে রাখবো। দেখবেন
আপনার ময়না নিশ্চয়ই আমার কাছে অনেক ভালো থাকবে। না, এটা কিছুতেই হতে পারে না। আপনি আমাকে বিয়ে করবেন, আমি ওই বাড়ির বউ হব। আমার যোগ্যতা ওই বাড়ির বউ হওয়ার। ময়না কিছুই জানে না, ময়না ওই বাড়ির বউ হওয়ার যোগ্যতাই নেই। কার মধ্যে ওই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে আর কার মধ্যে নেই সেটা আমি বিবেচনা করব। আমি যেহেতু বলেছি ময়নাকে ওই বাড়ির বউ করব, সেহেতু ময়নাই হবে ওই বাড়ির বউ। এমন ভাবেই রাজেশ ছদ্মবেশে তার জীবন সঙ্গীকে ঠিক মতো খুঁজে নেয়।